গুড মর্নিং। তোমাদের সিক্স সেমিস্টারে অনার্সের ক্লাস এটি। আমরা দুটো তিনটে ক্লাস জুড়ে যেটা পড়েছি নরমপন্থী এবং চরমপন্থী এবং তার আগে জাতীয় কংগ্রেস সংক্রান্ত বিষয় এগুলো নিয়ে তো পড়েছি। তো আজকের টপিক তোমাদের সিলেবাসের তো বটেই, এবং এটা আমাদের প্রত্যেক ভারতবাসীকে জানা উচিত। যারা ইতিহাস নেই, যাদের সাবজেক্ট, তাদেরও কম বেশি তারা সবাই একটু আধটু জানেন। তো সেই বিষয়ে আজকে ডিটেলস জানাবো। সেটি হচ্ছে ভারতবর্ষে বৈপ্লবিক জাতীয়তাবাদটা কী ছিল, যেটাকে আমরা মিলিটেন্ট ন্যাশনালিজম বলি, বা রেভলিউশনারিজ, যেটা আমি শব্দটা আমরা ইউজ করে থাকি। তো এই বৈপ্লবিক জাতীয়তাবাদ ভারতবর্ষে কবে এলো এবং কোন কোন জায়গাতে এর প্রভাবটা দেখা গিয়েছিল, কারা সূচনাটা করলেন, সেই বিষয় সংক্রান্ত আজকে আলোচনা করব। প্রথমেই বলে নিই যে আমাদের দেশে যখন ইংরেজ শাসন ছিল একদম প্রথম দিকে, বিশেষ করে সিপাহী বিদ্রোহের পরেই তিনটে রাজ্যে এই বৈপ্লবিক কার্যকলাপ দেখা গিয়েছিল। একটা হচ্ছে মহারাষ্ট্র, একটা হচ্ছে বাংলা, আর একটা হচ্ছে পাঞ্জাব। তাহলে মহারাষ্ট্র, বাংলা, পাঞ্জাব, এই তিনটে রাজ্যে এই ধরনের বিপ্লবী সম্প্রদায় তারা বৈপ্লবিক কার্যকলাপ করেছিলেন। এখন একটু পিছনে আসা যাক। আমরা তাহলে এতদিন ধরে দুটো টার্ম মোটামুটি জানতে পেরেছি। একটা হচ্ছে নরমপন্থী, ওদের আদর্শের কথা। নরমপন্থী ওদের আদর্শটা ছিল আবেদন নিবেদন নীতি। চরমপন্থীদের আদর্শটা হচ্ছে যে তারা ভারতবর্ষের প্রাচীন ঐতিহ্যতে বিশ্বাস করছেন, ধর্মকেও বিশ্বাস করছেন, কিন্তু তাদের যে আন্দোলনের যে ধারাটা, সেটা হচ্ছে স্বদেশী এবং বয়কটের মাধ্যমে যাতে ব্রিটিশ গভর্নমেন্টের কাছ থেকে পূর্ণ স্বাধীনতা আদায় করা যায়, সেই প্রসেসে তারা বিশ্বাসী ছিলেন। আরেকটা যে মতবাদটা যে গড়ে উঠেছে এই সময়তে, অর্থাৎ এই যে চরমপন্থীদের পরে, সেটা হচ্ছে বৈপ্লবিক মতবাদ। এই বৈপ্লবিক মতবাদটা কি? এই বৈপ্লবিক মতবাদে যারা বিশ্বাসী তারাও কিন্তু বিশ্বাস করেন যে আমাদের প্রাচীন যে ঐতিহ্য রয়েছে তারা সেটা বিশ্বাসী, ধর্মে তারা সেটা বিশ্বাসী, কিন্তু তাদের কার্যকলাপটা হচ্ছে অন্য ধরনের। সেটা হচ্ছে যে সশস্ত্র বিপ্লব করবেন তারা, এর মাধ্যমে তারা ভারতবর্ষের ইংরেজদের কাছ থেকে ভারতবর্ষের স্বাধীনতাকে নিয়ে আসবেন। মানে হচ্ছে সশস্ত্র বিপ্লব, অর্থাৎ অস্ত্রশস্ত্রের মাধ্যমে, যুদ্ধের মাধ্যমে, সেই প্রক্রিয়ার মাধ্যমে তারা ভারতবর্ষের স্বাধীনতা চান ব্রিটিশ প্রশাসন থেকে। বিপ্লবীদের এই পর্বের যারা নেতৃত্ব দিচ্ছিলেন, তাদের কার্যকলাপের মূল বিষয়টা ছিল, সেটা হচ্ছে তারা গুপ্ত সমিতি গঠন করছেন এবং তারা গুপ্ত হত্যা করবেন, সশস্ত্র পথে তারা ইংরেজদের কাছ থেকে স্বাধীনতাকে অর্জন করবেন। এটাই তাদের পলিসি, গুপ্ত সমিতি গঠন এবং সশস্ত্র অস্ত্রশস্ত্রের প্রয়োগের মাধ্যমে ব্রিটিশ শাসনের কাছ থেকে স্বাধীনতাকে অর্জন করা। এই জন্য ঐতিহাসিকেরা এই যে সম্প্রদায়টার কথা আমি এখন বলছি, এই যে যারা जो लोग अभी अस्त्र शस्त्र में विश्वास करते थे कि वो ज़माना गया, अब तो इनको डरा के धमका के हत्या करके भारतवर्ष को स्वाधीन करना है, ये जो थ्योरी जिसको हम रेवोल्यूशनरीज हम बोल रहे हैं, ये इन लोगों का जो रवैया, मतलब जो एक्टिविटीज़ थे, इसके लिए बहुत सारे हिस्टोरियंस ने इनको अलग अलग नाम से पुकारा है। तो कोई बोले हैं इनको टेररिस्ट, सन्त्रासवादी, कोई बोले इनको नैराज्यवादी, एनार्किस्ट, কেউ বলেছেন বিপ্লবী, রেভলিউশনারিজ। তো এর মানেগুলো একটু জেনে নিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে যে সন্ত্রাসবাদী কেন বলছেন এদেরকে? এদের মেন উদ্দেশ্য হচ্ছে যে এরা সবাই দেশপ্রেমী, কিন্তু এরা যেটা করছেন সেটা হচ্ছে গুপ্ত হত্যার মাধ্যমে তারা ইংরেজ শাসনের মনে ত্রাস সৃষ্টি করতে চাইছেন, এবং যার জন্য এদেরকে ত্রাস সৃষ্টি করে ইংরেজ শাসনকে অচল করে দেওয়া, যার জন্য এদেরকে অনেকে বলেছেন টেররিস্ট।
দ্বিতীয়ত হচ্ছে যে এরা গুপ্ত হত্যা করবেন এবং পরিস্থিতিটাকে একটা মানে चरम नैराज्य देशेर अभ्यंतरे तैरी करा होबे, मतलब एक अनस्टेबल सिचुएशंस को पैदा करना इन लोगों का ये काम होता था। इसलिए इनको बोला जाता है एनार्किस्ट, मतलब नैराज्यवादी जो शांति बहाल नहीं करना चाहते। ऐसे ही इस तरीके का टर्म हिस्टोरियंस ने इन लोगों के ऊपर इस्तेमाल किया है। और तीसरा जो है वो है रेवोल्यूशनारीज, মানে রেভলিউশনারিজ যে তত্ত্বটা সেটা হচ্ছে যে এরা সম্পূর্ণরূপে গুপ্ত সমিতি বানাবেন এবং একই সঙ্গে সঙ্গে তারা সশস্ত্র বিপ্লব করবেন এবং মানে তারা 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 মানে কি বলবো মাতৃমুক্তি যজ্ঞে তারা দীক্ষিত, মানে মানে নিবেদিত প্রাণ, মায়ের জন্য যেমন নিবেদিত প্রাণ, দেশের জন্য যখন চাইবে তারা প্রাণ বিসর্জন দিতে রাজি এবং তার বিনিময়ে যদি ভারতবর্ষের স্বাধীনতা আসে তাতেও তারা ঝাঁপিয়ে পড়তে কোনো রকমের দ্বিধাবোধ করবেন না। এমন কনসেপ্টের এই সমস্ত মানুষদের বলা হচ্ছে বিপ্লবী। ঐতিহাসিকরা, কিছু ঐতিহাসিক এদেরকে এই সূত্রেও বিপ্লবী বলেছেন। তো এদের এই যে চিন্তাধারাটার আগমন ঘটলো কেন ভারতবর্ষে, এটা অনুমান করা হয় যে তারা তাদের এই যে বৈপ্লবিক কার্যকলাপ, যে রেভলিউশনারিজ যে অ্যাক্টিভিটিস, মূলত ইংরেজদের আমাদের ভারতীয়দের প্রতি যে অন্যায়, ভারতীয়দের প্রতি যে প্রবল মানে হিংসা বিদ্বেষ এবং তাদের যে ছোট করে দেখা, ওইখান থেকেই এই তত্ত্বটা নাকি মানে আমাদের ভারতবর্ষে আগমন হয়েছিল। যার জন্য একজন বিখ্যাত ঐতিহাসিক ভ্যালেন্টাইন চিরল, তার বিখ্যাত বই আছে ইন্ডিয়ান আনরেস্ট, সেখানে বলছেন যে ইংরেজদের জাতি এবং ইংরেজ সভ্যতার প্রতি প্রবল ঘৃণা, ইংরেজদের প্রবল জাতি, ইংরেজ জাতিটার প্রতি প্রবল ঘৃণা থেকেই এই কনসেপ্টের আগমন ঘটেছে। তো এই যে হিন্দু গোঁড়ামি ব্যাপারটা থেকেই এই আন্দোলনের আগমন ঘটেছিল, এই কথাটা জুডিথ ব্রাউন বলে একজন ঐতিহাসিকও, বিখ্যাত ঐতিহাসিক মহাত্মা গান্ধীর সময়কালের, তার লেখাতেও পাওয়া যায়। তো একবার কারণটা দেখে নিই। এই যে ভারতবর্ষে এই যে আমি এতক্ষণ ধরে তোমাদের বললাম বিপ্লবী, এই যে বিপ্লব এবং বিপ্লবী চিন্তাধারা আমাদের ভারতবর্ষের যুব সম্প্রদায়ের মনের মধ্যে কোথা থেকে এলো, कहाँ से ये थॉट आया कि हम लोगों को ये अस्त्र पकड़ना है और छीन के लेना है अंग्रेज से हम लोगों का जो इंडिपेंडेंस। সেই সময় আমাদের গোটা বিশ্ব জুড়ে এমন কিছু ঘটনা, এমন কিছু ঘটনাক্রম, এমন কিছু পরিবর্তন সাধিত হয়েছিল যার থেকে আমাদের ভারতবর্ষের তৎকালীন তরুণ যুব সম্প্রদায় যারা এই তত্ত্বে বিশ্বাস করতেন যে অস্ত্রশস্ত্র এবং সশস্ত্র বিপ্লব এবং নিজেদের নিবেদিত প্রাণ মাতৃযজ্ঞে তাদের নিজেদের বলিদান করার যে আদর্শ তারা পেয়েছিলেন বিশ্বের কিছু ঘটে যাওয়া ঘটনার থেকে। তার মধ্যে সব থেকে বড় হচ্ছে ফরাসি বিপ্লব। সেই সময় ফরাসি বিপ্লব আমরা জানি 1789 সালে যে ফরাসি বিপ্লব হয়েছিল, সেই বিপ্লব থেকে তার আদর্শ সংগৃহীত হয়েছিল, তাদের আদর্শ তারা অনুপ্রাণিত হয়েছিলেন ফরাসি সেই সমস্ত সাধারণ মানুষের আত্মবলিদানের এবং তাদের ওই জেদ, তাদের ওই আগ্রহ দ্বারা। দ্বিতীয় হচ্ছে আমেরিকা স্বাধীনতা সংগ্রামের ইতিহাস। তার নাম্বার হচ্ছে যে রাশিয়াতে যে জারতন্ত্রের বিরুদ্ধে সাধারণ যে মানুষ এবং নিহিলিস্ট বিশেষ করে তারা যে আন্দোলন করেছিলেন। আয়ারল্যান্ডের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, অর্থাৎ এক প্রকার আমরা দেখতে পাচ্ছি যে, এবং একই সঙ্গে সঙ্গে ইতালিতে আমরা শুনেছি মাৎসিনি, গ্যারিবল্ডি, ওই যে ওদের যে আদর্শ, ওরা যেভাবে ইতালিকে ঐক্যবদ্ধ করেছিলেন তাদের আদর্শের দ্বারা অনুপ্রাণিত হয়ে এই কনসেপ্টটা আমাদের ভারতবর্ষের যুব সম্প্রদায়কে মানে জাগরিত করেছিল যাকে বলা হয়। मतलब ये सब इंसिडेंट जब हुआ तो इन सब इंसिडेंट ने भारतवर्ष के युवाओं को मतलब उत्तेजित किया और इंस्पायर किए। इसके साथ साथ भारतवर्ष के भी ऐसे कुछ नेता इस वक्त आए हमारे देश में जिनकी बातें, जिनके थॉट्स हमारे जो युवा संप्रदाय थे उस वक्त के उनको इंस्पायर किया। कौन कौन से लोग ऐसे थे, लीडर्स थे जिसके बातों से हम लोगों के जो विप्लवी थे वो लोग इंस्पायर हुए।
যেমন ধরো, আমি দুইজনের নাম তোমাদের অলরেডি শুনেছো। একজনে তো দুজন বিখ্যাত আমাদের দার্শনিক সাহিত্যিক, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বক্তব্য এবং আমাদের বিখ্যাত ভারতবর্ষের জাতীয়তাবাদী সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের বক্তব্য, ঋষি অরবিন্দ ঘোষ বিখ্যাত বিপ্লবী নেতা ঋষি অরবিন্দ ঘোষের বক্তব্য, আমাদের বিখ্যাত চরমপন্থী নেতা বাল গঙ্গাধর তিলকের বক্তব্য, লালা লাজপত রায়ের বক্তব্য এবং মাদ্রাজে যে তিনি চিদাম্বরম পিল্লাই কংগ্রেস লিডার ছিলেন, চরমপন্থী লিডার, তার বক্তব্য, সমস্ত বক্তব্যের দ্বারা ভারতবর্ষের যুব সম্প্রদায়কে জাগরিত করে তুলেছিল যে ভারতবর্ষের স্বাধীনতা আবেদন নিবেদন এবং স্বদেশী বয়কটের মধ্যে আসবে না। ভারতবর্ষের স্বাধীনতা আসবে একমাত্র ভয় দেখিয়ে, হত্যা করে, সশস্ত্র বিপ্লবের মাধ্যমেই তা সম্ভব, ভীত সন্ত্রস্ত করেই সম্ভব। এটা তারা উপলব্ধি করতে পারছেন এবং তারা मायर मुक्ति जोन्नो, मतलब भारतवर्ष की मुक्ति के लिए ये लोग आगे आ रहे हैं और बहुत जोश से ये लोग उस काम में मतलब उस काम में अपना पूरा जीवन उन्होंने उत्सर्ग कर दिए। ভারতবর্ষে আমি প্রথমেই তোমাদের বললাম যে তিনটে স্টেট বা তিনটে রাজ্যে এই প্রথম শুরু হয়েছিল এই বিপ্লবী ধারা, যার মধ্যে আজকের যে টপিকটা আমি তোমাদের পড়াবো যে মহারাষ্ট্রে তিনটে রাজ্যের নাম বলেছিলাম, মহারাষ্ট্র, বাংলা আর পাঞ্জাব। আজকে যেটা পড়াবো একটা 5 মার্কের কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে বিপ্লবী আন্দোলনে মহারাষ্ট্রের ভূমিকা, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে। যদি 5 মার্কসের হয় তাহলে এটা, আর যদি 10 মার্কের হয় বাংলা অথবা মহারাষ্ট্র এবং বাংলাকে জোড়া লাগাতে পারে তো বাংলার টপিকটা আমরা অন্য কোনো দিন পড়ব। তো আজকে আমরা দেখি যে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে মহারাষ্ট্র বলে যে রাজ্যটি রয়েছে তাতে তার ভূমিকা কী ছিল। মনে রাখবে যে ভারতবর্ষের এই যে বিপ্লবী চিন্তাধারার বিকাশ আমাদের দেশের যে রাজ্যটিতে প্রথমবার প্রকাশিত হয়েছিল এবং গঠন হয়েছিল সেই রাজ্যটার নাম মহারাষ্ট্র। বিপ্লবী চিন্তাধারা মহারাষ্ট্রের রাজ্যটি আমাদের দেশের পশ্চিম প্রান্তে অবস্থিত, আরব সাগরের তীরে। এই মহারাষ্ট্রে একের পর এক বিপ্লবীর জন্ম হয়েছে, যারা আমাদের ভারতবর্ষের প্রথম পর্বের বিপ্লবী আন্দোলনকে পথপ্রদর্শক হিসেবে আজও তখনকার দিনে বহন করে চলেছে এবং আজও তাদের আমরা স্মরণ করছি। যে মানুষটি প্রথমবার মহারাষ্ট্রের বিপ্লবী আন্দোলনের সূচনা করেছিলেন, ব্রিটিশ শাসনকে ভারতবর্ষ থেকে উচ্ছেদ করার যে প্ল্যান করেছিলেন, সেই মানুষটির নাম বাসুদেব বলবন্ত ফারকে। বাসুদেব বলবন্ত फारके 1845 टू 1853 ये इनका टाइम पीरियड था। इन्हीं छिलेन एकजन चेतपावन ब्राह्मण। एनार नेतृत्वेई प्रथम गठित हयेछिलो भारतवर्षेर प्रथम गुप्त समिति, मतलब सीक्रेट जो समिति हम बोल रहे हैं कि ये रेवोल्यूशनरीज जो थे इनका काम ही यही था कि सिस्टम यही था कि गुप्त समिति बनाया जाए और उसमें लोगों को ट्रेनिंग दिया जाए, उसमें प्लान किया जाए और उसको एग्जीक्यूट किया जाए। यही था रेवोल्यूशनरीज जो थे हमारे देश में उस वक्त के, इनका काम यही था। तो भारतवर्ष में जिन्होंने पहली बार कोई गुप्त समिति बनाया, इनका नाम था वासुदेव बलवंत फरके, जो महाराष्ट्र के थे। और इनका जो स्टोरी है वो बचपन से ही वो अंग्रेज के खिलाफ थे। हालांकि वो ब्राह्मण थे लेकिन बचपन से ही अंग्रेज के खिलाफ थे। 1800 এর প্রভাবটা প্রথম প্রকাশিত হল 1876-77 সালে মহারাষ্ট্রে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল এবং বাসুদেব বলবন্ত ফারকে যেহেতু তিনি তীব্র ইংরেজ বিরোধী ছিলেন, তো তিনি প্রথম থেকে অনুধাবন করছিলেন যে এই আমাদের আজকে মহারাষ্ট্রে যেই যে দুর্ভিক্ষ চলছে 76-77 সালে, এই দুর্ভিক্ষের জন্য কিন্তু ইংরেজরাই দায়ী। তাই ইংরেজদেরকে মহারাষ্ট্র তো বটেই, ভারতবর্ষ থেকে আমি উচ্ছেদ করেই ছাড়। এখন তিনি তার কনসেপ্টকে তিনি বিস্তার ঘটানোর সিদ্ধান্ত নিচ্ছেন। তিনি স্পষ্ট তার যে মতাদর্শ তিনি বাইরে প্রকাশ করছেন, তিনি জনমত গঠন করার চেষ্টা করছেন। কিন্তু মনে রাখবে কোনো মধ্যবিত্ত সম্প্রদায়
বাসুদেব বলবন্তকে কিন্তু সমর্থন করেনি বা সাড়া দেয়নি। তার জন্য তিনি কি করলেন, মহারাষ্ট্রের যে উপজাতি গোষ্ঠীর কিছু সম্প্রদায়ের মানুষকে নিয়ে তিনি একটা টিম বানালেন। সেটা যেমন ধরো রামসি, কোল, ভিল, ধাঙ্গর, এই সমস্ত উপজাতিদের নিয়ে তিনি একটি সম্প্রদায়ের মানুষদেরকে নিয়ে একটা টিম বানিয়েছিলেন এবং সেনাবাহিনী টাইপের। এবং এই সেনাবাহিনীর মেন উদ্দেশ্যটাই হচ্ছে যে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করা। এখন যেহেতু মধ্যবিত্ত সম্প্রদায় এনাকে সাহায্য করেনি, তখন গরিলা সর্দার ছিলেন আমাদের রোহিলখণ্ডের রোহিলা সর্দার ছিলেন, তিনি ইসমাইল খান এনাকে 500 সেনা দিয়ে সাহায্য করেছিলেন এই টিমটাকে, তার টিমটাকে শক্তিশালী করার জন্য। তাদের যে অ্যাক্টিভিটিস আমরা লক্ষ্য করতে পারি, তারা সরকারি সম্পদকে লুট করছেন এবং মানে ধনীদের গৃহে ডাকাতি করছেন, তারা টাকা একত্রিত করছেন যাতে করে ইংরেজদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামকে চালানো যায়। মানে বাসুদেব বলবন্ত ফারকে নেতৃত্বে এই ঘটনাগুলো কিন্তু ঘটছে। এমন পরিস্থিতি তারা তৈরি করতে পেরেছিলেন, ডাকাতি মানে হত্যা বলতে বোঝায় যে ভয় সন্ত্রস্ত করে দেওয়া, সেই সময়ে যে পরিবেশ তৈরি করেছে তাতে করে ব্রিটিশ সরকারের চোখে ঘুম কেড়ে নিয়েছিলেন এই বাসুদেব বলবন্ত ফারকে। তার কার্যকলাপের জন্য 1879 সালে তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং গ্রেপ্তার করে তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছিল। এবং আমরা এইটুকু রেকর্ডসে আছে 1883 তিনি যক্ষা রোগে মারা গিয়েছিলেন। ফলে বাসুদেব বলবন্ত ফারকের নেতৃত্বে প্রথম পর্বে ভারতবর্ষে যে বৈপ্লবিক কার্যকলাপ তিনি শুরু করেছিলেন ইংরেজদের বিরুদ্ধে, তার পরিসমাপ্তি ঘটে। কিন্তু আমাদের ভারতবর্ষের এই যে তার যে অবদান, কারণ তিনিই তো আমাদের ভারতবর্ষের বিপ্লবী পরবর্তীকালে এসেছেন তাদেরকে অনুপ্রাণিত করেছিলেন, তিনিই তো প্রথম মানুষ, তাই তার কথা তো ভোলার নয়। যার জন্য আমাদের বাঙালি বিখ্যাত ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার তখন আমাদের দেশে মুম্বাই থেকে 11টা ভলিউমের, যখন দেশ আমাদের স্বাধীন হয় তখন আমাদের 11টা ভলিউম ইন্ডিয়ান হিস্ট্রি লেখা হচ্ছিল। সেই হিস্ট্রি অফ ফ্রিডম মুভমেন্ট ইন ইন্ডিয়া ভলিউম 1, এই সেকশনেতে তিনি একে একটা বিশেষ নাম উপাধি দিয়েছেন। তিনি হচ্ছেন ভারতবর্ষের বৈপ্লবিক জাতীয়তাবাদের জনক, এই শব্দটা তিনি उल्लेख করেছেন। मतलब भारतवर्ष के विप्लवी आंदोलन के इनको जनक बोला गया है। आरसी मजूमदार ने इनको ये टर्म इस्तेमाल किए इनके ऊपर। সত্যি করেই তিনি ভারতবর্ষের বিপ্লবাদের জনক, কারণ তিনি আমাদের বিপ্লবীদের পথ দেখিয়েছিলেন। ঠাকুর সাহেব বলে পরের দেখে নিই কী আমরা আজকে আলোচনা করছি মহারাষ্ট্রের বিপ্লবী আন্দোলন, এবং সেখানে আমরা আলোচনা করছি কিছু গুপ্ত সমিতি, কিছু মানুষের নাম, তাদের অ্যাক্টিভিটিস। নেক্সট যে নামটা পাওয়া যায় সেটা হচ্ছে ঠাকুর সাহেব। এ সম্পর্কে বিশেষ তথ্য আমাদের কাছে নেই। রাজস্থানের উদয়পুর বলে যে জায়গা, ওখানে তার যে অ্যাক্টিভিটি মূল, তিনি রাজপুত ছিলেন। তিনি যে গুপ্ত সমিতি গঠন করছেন তার উদ্দেশ্যটা কিন্তু সশস্ত্র বিপ্লবের মাধ্যমে, গণবিপ্লবের মাধ্যমে ইংরেজ শাসনকে উচ্ছেদ করা। এখানে তার যে শ্রমিক কমিটির লোকজন মহারাষ্ট্র অঞ্চলে তো সদস্য প্রচুর ছিলেন, এবং এমনকি আমি তোমাদের বলি বই থেকে জানতে পারা যায় যে অরবিন্দ ঘোষ তখন বড়দাতে তিনি চাকরি করতেন। অরবিন্দ ঘোষও এর মেম্বারশিপ নিয়েছিলেন এবং পুনা শাখার তিনি হেড হয়েছিলেন 1896-এ। যার ফলে এই মানে ঠাকুর সাহেবের নাম কিন্তু সেই সময়তে কিন্তু পাওয়া গিয়েছিল। আচ্ছা, 3 নম্বরটা দেখি যে মহারাষ্ট্রের বিপ্লবী আন্দোলনের পিছনে বাল গঙ্গাধর তিলকের ভূমিকা কী ছিল। কারণ আমরা সবাই জানি বাল গঙ্গাধর তিলক ছিলেন একজন মারাঠা পণ্ডিত। এই বাল গঙ্গাধর তিলকের ভূমিকা কিন্তু মহারাষ্ট্রের বিপ্লবী আন্দোলনে গুরুত্বপূর্ণ ছিল। কারণ 1893 সালে তিনি শুরু করেছিলেন গণপতি উৎসব, এবং 1895 সালে তিনি শুরু করেছিলেন শিবাজি উৎসব। এর মাধ্যমে তিনি মহারাষ্ট্রের যুব সম্প্রদায়কে অনুপ্রাণিত করেছিলেন বৈপ্লবিক আন্দোলনে ঝাঁপিয়ে যাওয়ার জন্য। কী ছিল এই গণপতি উৎসব? গণপতিকে মহারাষ্ট্রের সমস্ত মানুষেরা তাদের রক্ষাকর্তা বলে ধরেন। তো এই গণপতি, যার জন্য তারা প্রাচীন দেবতা, তাদের রক্ষাকর্তা হিসেবে ধরেন। বালগঙ্গাধর তিলকের যে মূল উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে যেহেতু বিদেশিদের হাত থেকে আমাদেরকে রক্ষা করছেন মানে এই মানে গণপতি, তিনি আমাদের দেশের ব্রিটিশ শাসন এবং মুসলমানদের হাত থেকে তার বক্তব্য, তিনি যেভাবে
জনগণ যুব সম্প্রদায়কে অনুপ্রাণিত করছেন। তিনি বলছেন যে ব্রিটিশ শাসন এবং মুসলমানদের হাত থেকে হিন্দুদের রক্ষা করবে আমাদের গণপতি। এই আহ্বান জানিয়েই তিনি বিভিন্ন পরিবারে এই উৎসবকে পালন করার আবেদন জানিয়েছিলেন এবং এটাকে একটা এই ধর্ম এটাকে পূজা পার্বণটাকে তিনি একটা রাজনীতির रूप दान कर दिए, मतलब एक पॉलिटिकल सोच बना के दे दिए कि ये जो गणपति है हम लोगों को रक्षा करता आया है बहुत पुराने सालों से। अब आज ब्रिटिश शासन है, मुस्लिम शासन है जो हमारे हिंदू खतरे में है, हिंदू संप्रदाय को रक्षा करने के लिए आप लोग हर घर में पूजा कीजिए। और इनको एक पॉलिटिकल एजेंडा, इन्होंने इसी के साथ एजेंडा भी बना दिया, पॉलिटिकल एजेंडा बना दिया। বিদেশি মুসলমানদের হাত থেকে আমাদের যেমন তিনি শিবাজি উৎসবটা 95 সালে কেন চালু করছেন, তিনি বলছেন যে এই যে বিদেশি শক্তি, মানে মূলত তো আওরঙ্গজেবের বিরুদ্ধে শিবাজির লড়াই ছিল এবং বিজাপুর গোলকুন্দা সুলতানের বিরুদ্ধে তিনি লড়েছিলেন। তো এই যে মুসলমানদের হাত থেকে রক্ষা করেছিলেন কার? মারাঠাদের। কে? শিবাজি। তো তিনি বলছেন যে মারাঠা জাতিকে উদ্ধার করার জন্য শিবাজির পূর্ণ স্মৃতিতে মানুষকে জনগণকে জাগরিত করতে তিলক তিনি কি বললেন যে শিবাজির নামে শপথ গ্রহণ করুন আপনারা। আজ আমরা ইংরেজদের দ্বারা পরাধীন এবং ইংরেজদের এই চক্রান্তের বিরুদ্ধে আমরা জনসমক্ষে সবাই একত্রিত হয়ে লড়াই করব, যার জন্য তিনি চালু করেছিলেন শিবাজি উৎসব, যেটা ভারতবর্ষের মহারাষ্ট্র অঞ্চলেতে অত্যন্ত ফেমাস হয়েছে এবং মহারাষ্ট্রের প্রত্যেকটা মানুষ আজও শিবাজির দ্বারা অনুপ্রাণিত এবং সেটা আমরা স্পষ্টভাবে লক্ষ্য করতে পারি। মহারাষ্ট্রের বিপ্লবী আন্দোলনে যে আরেকটা প্রেক্ষাপট দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে চাপেকর ভ্রাতৃদ্বয়ের ভূমিকা। তো চাপেকর ভ্রাতৃদ্বয় বলতে বোঝায় দামোদর হরি চাপেকর আর বালকৃষ্ণ হরি চাপেকর। এই দুই ভাই মহারাষ্ট্রের বিপ্লবী আন্দোলনে স্বর্ণাক্ষরে এদের নাম লেখা রয়েছে। কীরকম? 1895 সালে 1895 এই দুই ভাইয়ের উদ্যোগে একটা সমিতি তৈরি হয়েছিল, গুপ্ত সমিতি। সেই সমিতিটার নাম হচ্ছে हिंदू धर्मेर अंतराय विनाशी संघ। हिंदू धर्म के जो अंतराय है इनका विनाशी संघ इसका नाम था चापेकर भ्रातृद्वय। मतलब ये दो ब्रदर्स, राम मतलब दामोदर हरि चापेकर एंड बालकृष्ण हरि चापेकर, इन दोनों ने ये कमेटी का गठन किया। और इनका मेन जो मोटिव्स था कि उस वक्त के अंग्रेज को महाराष्ट्र से भगाना मेनली और इंडिया से भी भगाना। तो 1897 সালের এই গুপ্ত সমিতির একটা কাজ এদেরকে চিরস্মরণীয় করে রেখেছে, সেটা হচ্ছে কারণ 1897 সালে আমরা জানি যে মহারাষ্ট্রে পুরো অঞ্চল জুড়ে, বেশিরভাগ অঞ্চল জুড়ে প্লেগ রোগ দেখা দিয়েছিল। বিশেষ করে পুনা শহরে এনাদের বসবাস। মহারাষ্ট্রের যে পুনা শহর, এখানে প্লেগ রোগের ফলে দুইজন অফিসারের নাম পাওয়া যাচ্ছে, র্যান্ড এবং আয়ার্স্ট। এই র্যান্ড এবং আয়ার্স্ট প্লেগ রোগ হয়েছিল, সেখানে জনগণকে পরিষেবা দেবার কথা উচিত ছিল, সেখানে পরিষেবা না দিয়ে এরা দিল্লি রাজদরবারে উৎসবে মেতেছিলেন এবং সব ডিসেম্বর উৎসবে মেতেছিলেন। তো সেই জন্য মানে এরা আনন্দ উৎসব করেছেন, অথচ প্লেগ রুগীদের কোনো হাসপাতালে ব্যবস্থা করেননি বা এমনকি খাবার পর্যন্ত গ্রামগুলোতে পৌঁছে দেয়নি। তাই র্যান্ড এবং আয়ার্স নামে দুই কর্মচারীকে 22 जून 1897 साले 22 जून 1897 इन्होंने गोली मार के हत्या कर दी। মানে এদের প্রথমবার ভারতবর্ষে এই ঘটনাটা, এটা হচ্ছে ভারতবর্ষের প্রথম ঘটনা যে এমন ভারতবর্ষের বিপ্লবীরা কোনো বিদেশি, বিশেষ করে ইংরেজদের কোনো অফিসারকে হত্যা করলো। এই জন্য এটাকে বলা হয় ভারতবর্ষের প্রথম রাজনৈতিক হত্যাকাণ্ড, ফার্স্ট পলিটিক্যাল इंसिडेंट, मतलब ये असैसिनेशन বলা হয়। तो যেটা कोई भारतीय ने किसी अंजाम रूप दिए किसी अंग्रेज को हत्या करके। তো চাপেকর ভ্রাতৃদ্বয়ের এই হত্যাকাণ্ড ভারতবর্ষের তৎকালীন যুব সম্প্রদায়কে অনুপ্রাণিত করে তুলেছিল যে ভারতবর্ষের যুব সম্প্রদায় কিন্তু সব কিছুই করতে পারে। বিচারে তাদের অবশ্য ফাঁসি হয়েছিল। তো চাপেকর ভ্রাতৃদ্বয়ের অবদান কিন্তু ভারতবর্ষের ভোলার নয়। তোমাদের শর্ট কোয়েশ্চেন আসে, তোমরা করে রাখবে যে চাপেকর ভ্রাতৃদ্বয় কারা ছিলেন। বালকৃষ্ণ হরি চাপেকর এবং মানে দামোদর হরি চাপেকর বলে দুই ভাই মহারাষ্ট্রে বিপ্লবী, এটা মনে রাখবে।
তারপরে আরেকটি গুপ্ত সমিতির নাম পাওয়া যায় মহারাষ্ট্রে, বালো সমাজ বলে। এই বালো সমাজটা মূলত এই মহারাষ্ট্রের যে স্কুলগুলো ছিল সেই স্কুলগুলোতে মানে তিলকের আদর্শে অনুপ্রাণিত হয়ে ওখানে বাচ্চা স্কুলের নিম্ন শ্রেণী যারা ছাত্রছাত্রী ছিলেন তার বিশেষ করে ছাত্ররা এই জাতীয়তাবাদী আন্দোলনে, ছাত্রদের কথাই বলবো, ছাত্রীদের নাম এই সময় পাওয়া যাচ্ছে না, তো যারা জাতীয়তাবাদী আন্দোলনের দ্বারা উদ্বুদ্ধ হয়ে তারা মানে এই মানে ভাবধারার দ্বারা তাদের মধ্যে ভাবধারা বিস্তার ঘটছে এবং মহারাষ্ট্রে ভিন্ন ভিন্ন জায়গায়, যেমন ধরো ওয়ার্ধা, নাগপুর, অমরাবতী ইত্যাদি জায়গায় এই যে বালো সমাজের মানে অর্গানাইজেশন ব্রাঞ্চ প্রতিষ্ঠা হচ্ছে। যার ফলে তারা কি তাদের স্কুলে তো প্রত্যেক রবিবার বলা হয়েছে যে প্রতি মানে রবিবারে সমিতির মিটিং হতো বাচ্চাদের স্কুলের স্টুডেন্টদেরকে, যাতে করে বিদ্যালয়ের ছাত্ররা জাতীয়তাবাদী মন্ত্রে উদ্বুদ্ধ হয়, তার জন্য এই সমিতি গঠন করা হয়েছিল। এবং এখানেতে কি পড়া হতো বলো তো, বিকেলবেলা মিটিং হতো রবিবারেতে প্রত্যেক সপ্তাহে। আর গ্যারিবল্ডি, ম্যাথসিনির বিভিন্ন লোকেদের যে অনুপ্রাণিত করার যে স্টোরি, मतलब जो स्टोरी है इनको सुनाया जाता था क्योंकि इन आने वाले दिनों में ये लोग तैयार हो जाए भारतवर्ष के स्वाधीनता के लिए। তো এই সমস্ত জায়গাগুলোতে তাদের কার্যকলাপ বিস্তার লাভ করেছিল। এছাড়া আমরা নাম শুনেছি আর্যবান্ধব সমাজ। আর্যবান্ধব সমাজের যারা প্রতিষ্ঠাতা মেম্বার ছিলেন তারা হচ্ছেন পাণ্ডুরম খানখোজে, ব্রজচাঁদ পোদ্দার এবং যমুনালাল বাজাজ। এরা মেম্বার ছিলেন এবং এদেরও উদ্দেশ্য ছিল, এরা মূলত যে এরা যে বিজ্ঞান এবং গেরিলা যুদ্ধ প্রণালীতে এদেরকে ট্রেনিং দেওয়া হতো। এই কমিটির মেম্বারদের আর্যবান্ধব সমাজ যে কমিটি তৈরি করা হয়েছিল, গুপ্ত সমিতি, এরা মানে বিজ্ঞান প্রযুক্তির উপর নির্ভরশীল ছিলেন। তো মানে পাঞ্জাবের বিখ্যাত মানুষ লালা লাজপত রায় এবং তিলকের দ্বারা এরা অনুপ্রাণিত হয়েছিলেন এবং এই সমিতির সদস্যরা একটা জিনিস চেষ্টা করেছিলেন, সেটা হচ্ছে যে বিজ্ঞানকে কিভাবে তারা বিজ্ঞান এবং গেরিলা পদ্ধতির দ্বারা ইংরেজদের ব্যতিব্যস্ত কী করে করা যায়, আর সেই পদ্ধতিতে তারা অবলম্বন করতে চেয়েছিলেন। এবং বাসুদেব বলবন পার্কের মতো ওই যে কোল, ভিল, ওই সমস্ত উপজাতিদের নিয়ে তারা একটা টিম বা সেনাবাহিনী গঠন করে এবং তাদের ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ করার একটা পরিকল্পনা তারা কিন্তু নিয়েছিলেন। এবং একটা উদ্যোগও নেওয়া হয়েছিল 1900 খ্রিস্টাব্দে। তারা ভারতীয় সেনাবাহিনীতে একটা বিক্ষোভ, একটা অভ্যুত্থান ঘটানোর চেষ্টাও করেছিলেন, যদিও এই চেষ্টা সফল হয়নি। এরপরে যে মানুষটির নাম মহারাষ্ট্রে না বললে নয় এবং সেটা মহারাষ্ট্রের বিপ্লবী আন্দোলনে যার নাম না নিয়ে থাকা মানে যায় না, তিনি হচ্ছেন আমাদের বিখ্যাত ভারতবর্ষের বিপ্লবী, তিনি হচ্ছেন বিনায়ক দামোদর সাভারকর। বিনায়ক দামোদর সাভারকর মহারাষ্ট্রের বিপ্লবী আন্দোলনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি, কারণ তার প্রতিষ্ঠিত যে তার যে মানে মিত্রমেলা বলে যে গুপ্ত সমিতি এবং মিত্রমেলা পরবর্তীকালে অভিনব ভারত হয়েছিল 1904 খ্রিস্টাব্দে, নাম হয়েছিল অভিনব ভারত। এই অভিনব ভারতের যে গুপ্ত সমিতি বীর সাভারকর গঠন করেছিলেন, তার যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে যে মানে ভারতবর্ষে মানুষদের ওই বিশেষ করে মহারাষ্ট্রের যারা মেম্বারশিপ নিচ্ছেন তাদেরকে জাতীয়তাবাদী মন্ত্রে উদ্বুদ্ধ করা, তাদেরকে অস্ত্র চালানো শেখানো, তাদেরকে সাঁতার কাটানো শেখানো, তাদেরকে পর্বতারোহণ মানে কিভাবে পর্বতারোহিত করা যেতে পারে এবং দৈহিক গঠনকে কি করে শক্ত করা যেতে পারে, ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার জন্য এই প্রকল্পগুলো তাদের অত্যন্ত জরুরি, এই বিষয়ে তাদের সচেতন করা হতো এবং অস্ত্রশস্ত্র বানানোর মধ্য দিয়ে এবং অভ্যুত্থান ঘটিয়ে ভারতবর্ষ থেকে ব্রিটিশ শাসনকে তাড়ানোই ছিল এই অভিনব ভারতের মূল উদ্দেশ্য। मतलब भारतवर्ष से किसी भी तरह से बहुत सारे ट्रेनिंग दिया गया इस वक्त के जो लोग ये अभिनव भारत के मेंबर्स थे, जैसे कोई पर्वत में चढ़ना और जो स्विमिंग करना और अस्त्र शस्त्रों को चलाना, घोड़े पे पीठ पे चढ़ना, इस टाइप का बहुत सारे ट्रेनिंग ये अभिनव भारत के जो ऑफिस थे इसमें दिया जाता था। और सबसे बड़ी बात, इनका जो मेन मोटिव्स था भारतवर्ष में अस्त्र शस्त्र को बनाना और बम जो है बम को भी बनाना और उस बम के यूज़ करेंगे किसके विरुद्ध, अंग्रेज़ के विरुद्ध इस्तेमाल करना, और इसी के साथ साथ कि भारतवर्ष में अंग्रेज़ को भारतवर्ष से भगाना, यही इनका मोटिव्स था। तो एमनटा शोना যায় যে মানে রুশ বিপ্লবীদের কাছ থেকে সেই সময় বোমা তৈরি করার পরিকল্পনা শেখার জন্য অভিনব ভারতের বেশ কিছুজন মেম্বার রাশিয়া গিয়েছিলেন। এই যে বললাম বোমা তৈরি করার প্রকল্প তাদের শেখার একটা বিরাট আগ্রহ ছিল। এমনকি 1906 সালে দামোদর সাভারকর তিনি ইংল্যান্ডে গিয়েছিলেন ওখানে অস্ত্রশস্ত্র এবং বোমা তৈরি করার ফর্মুলা শেখার জন্য।
তো ইংল্যান্ড থেকেই একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে যে ইতিহাসের বিখ্যাত নাসিক ষড়যন্ত্র মামলা। সে ঘটনাটা হচ্ছে দামোদর সাভারকর ওখান থেকে একটা বোমা তৈরি করার প্ল্যান তৈরি করে দিয়ে 1909 21শে ডিসেম্বর মানে এখানেতে মানে নাসিকে যিনি জেলা শাসক ছিলেন তার নাম ছিল জ্যাকসন, এবং যে বিপ্লবীকে এই অস্ত্রশস্ত্র বম দিয়ে দেওয়া মানে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল যে জ্যাকসনকে মারতে হবে। জ্যাকসন ছিলেন নাসিকের ম্যাজিস্ট্রেট। তো জ্যাকসনকে হত্যা করার জন্য অনন্ত লক্ষণ কানহেরি তাকে মানে মানে এই দায়িত্ব দেওয়া হয়েছিল জ্যাকসনকে হত্যা করার জন্য। তো তিনি বমটা ছুঁড়েছিলেন, কিন্তু তিনি মানে জ্যাকসন মারা যাননি, কিন্তু বেঁচে গিয়েছিলেন। এবং তাকে মানে মারা যাননি নয়, তিনি ওই বমেতে তিনি মারা গিয়েছিলেন। আমি ভাবছি অন্য ইনসিডেন্টের কথা। জ্যাকসন মারা গিয়েছিলেন। তো বিচারে তার অনন্ত লক্ষণ কানহেরির বিচারেতে তার ফাঁসি হয়েছিল। এবং এই ঘটনা যখন জানাজানি হয়ে যায় লন্ডনে, কে ঘটনাটা ঘটাচ্ছে এটা কিন্তু ব্রিটিশ পুলিশের কাছে প্রথমের দিকে স্পষ্ট ছিল না। পরে আরেকটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে 1910 সালে আরেকটা ঘটনা ঘটে। সেই ঘটনাটা হচ্ছে যে মানে লন্ডনের এই ঘটনাটা হচ্ছে যে লন্ডনে থেকে বসে এরকম একটা লোক প্ল্যান করেছিল জ্যাকসনকে হত্যা করার জন্য। সেই প্ল্যানটা জানাজানি হয়ে যায়, এবং এই প্ল্যানটা জানাজানি হতে তাকে খুঁজে বার করার চেষ্টা হয় কে ঘটনাটা ঘটিয়েছেন। খোঁজ করে দেখা যায় যে এই মানুষটি এখানে নেই, রয়েছে ইংল্যান্ডে। তাই 1910 সালে এই বিখ্যাত ঘটনা বিনায়ক দামোদর সাভারকরকে ওখানে গ্রেপ্তার করা হয়েছিল অর্থাৎ, এবং তার বিরুদ্ধে নাসিক ষড়যন্ত্র মামলা, অর্থাৎ এই যে নাসিকের যেহেতু মানে ম্যাজিস্ট্রেটকে হত্যা করা হয়েছিল 1909 সালে, তো নাসিক ষড়যন্ত্র মামলা তার বিরুদ্ধে চালানো হয় এবং সেটা প্রমাণিত হয়ে গিয়ে সেটা 26 বছর, टोटल 26 ईयर्स उनको जेल में भेज दिया गया था বিনায়ক দামোদর সাভারকর को। তো এবং এই জন্য মানে পরবর্তীকালে 26 বছর পর তিনি জেল থেকে মুক্তি লাভ করেছিলেন, এবং তাকে মুক্তি লাভ করা নিয়ে তার নানান ধরনের বক্তব্য আছে। কেউ বলেন মানে ক্ষমা চেয়েছিলেন ইংল্যান্ডের কাছে, নানান ধরনের চিঠিপত্রে চালাচালির ব্যাপার ছিল, এটা অনুমান করা হয়। তবে ভারতবর্ষে বিপ্লবী আন্দোলনে মহারাষ্ট্রের এই বিখ্যাত নেতার অবদান কিন্তু ভোলার নয়, যার জন্য देशवासी तार ही जे त्याग 26 ईयर्स जेल में बिताने के बाद और इन्होंने जो काम किए भारतवर्ष के विप्लबी आंदोलन में, इनको एक टाइटल दिया गया था, वो नाम था वीर सावरकर। तो वीर सावरकर কথাটা মনে রাখবে, वीर सावरकर কাকে বলা হতো, সেটা হচ্ছে বিনায়ক দামোদর সাভারকরকে वीर सावरकर বলা হতো। এছাড়া দেখবে এই অভিনব ভারতের মানে যে ব্রাঞ্চ বললাম, ভারত শুধুমাত্র পুনা নয়, নানান জায়গাতে স্থাপিত হয়েছিল। মহারাষ্ট্রের ভিন্ন ভিন্ন জায়গায় মহারাষ্ট্রে যে বিপ্লবী আন্দোলনটা পরিচালিত হয়েছিল, ছোট ছোট এলাকাতে স্বাধীন गुप्त समिति गठित হয়েছিল, मतलब इंडिपेंडेंट गुप्त समिति बनाया गया और वो लोग अपने आप काम करने लगे, इंडिपेंडेंटली काम करने लगे थे। तो ये जैसे ग्वालियर में हुआ है, और अहमदाबाद में बहुत सारे गुप्त समिति के बारे में पता चला था, सातारा पूना बहुत सारे जगह में अलग अलग गुप्त समिति के बारे में पता चला है उस वक्त के। একটা জিনিসের বিষয়ে মানে উপসংহার যদি আমরা বলি, সেটা হচ্ছে যে মহারাষ্ট্রে বিপ্লবী আন্দোলনে যে পরিচালিত হয়েছিল তার প্রকৃতিটা কেমন ছিল মনে রাখবে। এই প্রকৃতিটা আমি তোমাদের এখনই বললাম। মহারাষ্ট্রে বিপ্লবী আন্দোলনটা কি বলতো, যেহেতু এটা শুরু আমাদের ভারতবর্ষে, এবং এই বিপ্লবী আন্দোলনটা আলাদা জায়গায় আলাদা রূপে শুরু হয়েছিল, এবং তারা সার্বিকভাবে যে একটা একত্রিতভাবে বিপ্লবী আন্দোলন চালানো, সেরকম কিন্তু মহারাষ্ট্রে এরকমভাবে ছিল না। এবং মহারাষ্ট্রের যে এই বিপ্লবী আন্দোলনগুলোর আরেকটা মানে একটা খারাপ দিক ছিল, সেটা হচ্ছে যে এদের যে স্পন্সর, টাকা পয়সা তো চায়, এদের স্পন্সর কিন্তু বড় বড় ধনী সম্প্রদায়ের মানুষেরা করতেন, যার ফলে কি বলতো ওদের উপরে নির্ভরশীল হওয়ার কারণে কখনো কখনো মহারাষ্ট্রের এই বিপ্লবী আন্দোলনে যে আক্রমণাত্মক রূপ সেটা কিন্তু লক্ষ্য করা যায়নি। এছাড়া যারা ধরো মানে আমরা দেখেছি যে সার্বিক রূপে তখন তো ন্যাশনাল লেভেলের কোনো মুভমেন্ট তো গড়ে ওঠেনি, যে সশস্ত্র বিপ্লবী আন্দোলনটাও একটা জাতীয় স্তরে হবে সেরকমটা ব্যাপার ছিল না। তো যার জন্য নাসিক ষড়যন্ত্র মামলায় দেখা গিয়েছিল যখন পুরোপুরিভাবে গ্রেপ্তার করা হয় সমস্ত নেতাদের, এবং অনেকেরই মানে ধরো কারো যাবজ্জীবন জেল হয়ে যায়, কারো ফাঁসি হয়। তো সেই রকম হওয়ার পর মহারাষ্ট্রে বিপ্লবী আন্দোলন অনেকটা স্তীমিত হয়ে গিয়েছিল।
সাল থেকে 1927 সাল পর্যন্ত এই পর্বে মহারাষ্ট্রে সেভাবে আর বিপ্লবী আন্দোলন লক্ষ্য করা যায়নি, কারণ নাসিক ষড়যন্ত্র মামলায় বেশ কিছু লিডারকে গ্রেপ্তার করা হয়েছিল। আর তারপরে আমরা দেখেছি যে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়, এবং প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাওয়ার পর তারপরে আমাদের বাংলাতেও ভারতবর্ষেও বিপ্লবী আন্দোলন কিছুটা স্থিমিত রূপ ধারণ করেছিল, তারই প্রভাব মহারাষ্ট্র অঞ্চলেতেও পড়েছিল। যাই হোক, মানে এই যে রোমাঞ্চকর কাহিনী, মহারাষ্ট্রের মানুষেরা আমাদের পরবর্তীকালে যে একটার পর একটা বিপ্লবাদী কাহিনী ঘটেছে তার যে পথপ্রদর্শক সেটা হচ্ছে মহারাষ্ট্রের বিপ্লবী সম্প্রদায়, এবং তাদের ভূমিকা যে অস্বীকার করা যায় না একথা আমরা অকপটে স্বীকার করতে পারি। तो ये महाराष्ट्रियन जो विप्लवी संगठन हुआ करते थे, जितने भी लीडर्स आए, इन लोगों का भारतवर्ष के स्वाधीनता संग्राम में इन लोगों का जो भूमिका है वो हम लोग कभी नहीं भूल सकते। वैसली वासुदेव बलवंत फड़के, चापेकर ब्रदर्स एंड ये दामोदर सावरकर, तो इन लोगों का जो कंट्रीब्यूशन रहा है भारतवर्ष के विप्लवी आंदोलन में, इन लोगों का कभी ये भुलाया नहीं जा सकता। उसके बाद इंस्पायर होकर पूरे भारतवर्ष के अलग अलग हिस्सों में ये विप्लबी आंदोलन का शुरू किया गया था। মানে আন্দোলনের প্রভাবটা কিন্তু শুরু হয়েছিল, যার পরেরটা আমাদের দেশে যে রাজ্যটিতে সবথেকে বেশি প্রভাব লক্ষ্য করা গিয়েছিল সেটা হচ্ছে বাংলায়। আজকে আমরা এখানেই ক্লাস শেষ করছি আমি তোমাদের। নেক্সট আমরা পড়ব, এই বললাম যে বাংলায় বিপ্লবী আন্দোলন কিভাবে পরিচালিত হয়েছিল সেটা আমরা নেক্সট ক্লাসে দেখব। তো তোমরা এটা 5 মার্কের কোয়েশ্চেন করে রাখবে, খুব একটা যে রেগুলার কোয়েশ্চেনটা আসে এমন নয়, কিন্তু আসতেও পারে। তবে তোমাদের এটা জানা উচিত যে ভারতবর্ষে যে রাজ্যের দ্বারা এই বিপ্লবী আন্দোলন পরিচালিত হলো সে রাজ্যের পরিস্থিতিটা সম্পর্কে, সেটা নিয়ে আজকের এই ক্লাস হলো। তোমরা আশা করি নিজেরা তৈরি হচ্ছ। আমি আবার আরেকবার বলে দিচ্ছি তোমাদের, আমাকে তোমরা অবশ্যই জানাবে তোমাদের পিডিএফ সংক্রান্ত বা অন্যান্য নোট সংক্রান্ত বিষয় যারা পাচ্ছ না তারা জানাবে, আমি তোমাদের সমস্ত কিছু বিষয় প্রোভাইড করার চেষ্টা করব। ওকে, তো আজকে ক্লাস এখানেই শেষ করলাম। আবার নেক্সট ক্লাসে আমরা বাংলার সশস্ত্র বিপ্লব কিভাবে পরিচালিত হয়েছিল সেই নিয়ে আমি তোমাদের সামনে আসবো। থ্যাংক ইউ।